ফরিদপুরের মধুখালী উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেল যমজ দুই শিশুর প্রাণ। একসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা, একই সঙ্গে চলে গেল অনন্তের পথে। এই নির্মম ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা, ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখের যমজ ছেলে তাহমিদ ও তাইদ দুপুরে বাড়ির কাছাকাছি রেললাইনে খেলছিল। শিশুদের স্বভাবসুলভ দুষ্টুমি আর খেলায় তারা এতটাই মগ্ন ছিল যে আসন্ন বিপদের কোনো আভাসই পায়নি। ঠিক সেই সময় কালুখালী ভাটিয়াপাড়া লোকাল ট্রেনটি মধুখালী স্টেশন ছেড়ে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে কিছু দূর এগিয়ে গেলে ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ট্রেনের হুইসেল বাজানো হলেও শিশুরা তার টের পায়নি। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুই ভাই। তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে আসে রেললাইনের পাশে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ অসহায় চোখে তাকিয়ে থাকেন ঘটনাস্থলের দিকে। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকে স্তব্ধ হয়ে যান। পরিবারে নেমে আসে শোকের মাতম। দুই সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে বারবার অজ্ঞান হয়ে পড়েন স্বজনরা। মধুখালী রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, শিশুরা রেল লাইনে খেলছিল, ট্রেনের শব্দ বা হুইসেল তারা টের পায়নি। এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আরও সচেতনতা থাকলে হয়তো এই ঘটনা এড়ানো সম্ভব ছিল। তিনি আরো বলেন, রেল লাইনের আশেপাশে শিশুদের চলাফেরা সবসময় ঝুঁকিপূর্ণ এবং এটি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে একই দিনে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চুয়াডাঙ্গা সদর উপজেলা এর মমিনপুর এলাকায়। সেখানে ট্রেনের নিচে কাটা পড়ে রমজান আলী নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা উপজেলা এর জিহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। স্থানীয়রা জানান, সকাল আনুমানিক 10:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রমজান আলী রেললাইন ধরে কৃষিকাজের উদ্দেশ্যে জমিতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, যা উপস্থিত লোকজনকে গভীরভাবে নাড়া দেয়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে দেশের রেলপথ নিরাপত্তার করুণ বাস্তবতা। প্রতিনিয়ত অসচেতনতা, অবহেলা এবং নিরাপত্তা ঘাটতির কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রেল লাইনকে খেলার স্থান হিসেবে ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও অনেক এলাকায় এটি এখনো সাধারণ দৃশ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এক্ষেত্রে পরিবার, স্থানীয় সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা জরুরি। রেল লাইনের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর উচিত শিশুদের প্রতি বাড়তি নজর রাখা এবং তাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা। এছাড়া রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়া দেওয়া, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত প্রচারণা চালানো অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি প্রাণের মূল্য অপরিসীম, আর একটি মুহূর্তের অসাবধানতা চিরদিনের জন্য কেড়ে নিতে পারে প্রিয়জনকে। দেশে বিভিন্ন প্রান্তে ঘটে চলা এসব দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই প্রত্যাশা সবার। সচেতনতা, সতর্কতা এবং দায়িত্বশীল আচরণই পারে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে রোধ করতে। এখনই সময় সবাইকে সচেতন হওয়ার, নইলে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ফিরে আসতে থাকবে। গুলির শব্দ থেমে যাওয়ার আগেই ব্যস্তনগর ঢাকার সরুগুলি ফাঁকা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মুসাব্বির। হামলাকারীরা কোথা থেকে এলো, কোন পথে চলে গেল, কিছুই স্পষ্ট ছিল না। আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ঘেটেও শুরুতে কোনো নির্ভরযোগ্য সূত্র পাচ্ছিল না গোয়েন্দা পুলিশ ডিবি। প্রত্যক্ষদর্শীরাও দিতে পারেনি নির্ভরযোগ্য বর্ণনা। ঠিক তখনই একটি অস্পষ্ট ভিডিওতে ধরা পড়ে 7 সেকেন্ডের একটি দৃশ্য। ডাস্টবিনের আড়াল থেকে উকি দেওয়া এক ব্যক্তি কানে ধরা মুঠোফোন, সেই দৃশ্যই পরে খুলে দেয় পুরো হত্যাকাণ্ডের জট। গত 7 জানুয়ারি রাত 8:20 দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় আহসানুল্লাহ ইনস্টিটিউটের সামনে গুলিতে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে। তার সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদ তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও গুলি করা হয়। এই ঘটনায় আজিজুরের স্ত্রী সুরিয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ ডিবি। এই শনাক্ত ও গ্রেফতারের পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। রহস্য উদ্ঘাটনে ডিবির একাধিক দল একযোগে কাজ করছে। তদন্তে নেমে ডিবি কর্মকর্তাদের সংগ্রহীত একটি ফুটেজে দেখা যায়, মুসাব্বির গলিতে ঢোকার ঠিক আগে ডাস্টবিনের আড়াল থেকে এক ব্যক্তি উকি দিচ্ছেন। তার কানে মুঠোফোনে ধরা এমনটাই মনে হয়। দৃশ্যটি স্থায়ী হয় মাত্র 7 সেকেন্ড। সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতায় দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরও মাঠে নামতে হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে 2/3 আসন পাওয়ায় কোনো কিছুকে তোয়াক্কা করছে না বিএনপি। গণভোটের গণরায়কে তারা মানছেন না, নতুন নতুন অজুহাত দিচ্ছে এবং নানা ধরনের প্রস্তাবনা আনছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর মধ্যে 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছে না, সেগুলোকে আইনে পরিণত করবেন না। এর মধ্যে দিয়ে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, যার যার কেরিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের জড়িত একটি মানব পাচার চক্রের সন্ধান ও সদস্যদের গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাত 12:40 মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে গ্যাং আশরাফ নামে পরিচিত চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। ওই বাসাটি অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘরের ভিতরে প্রবেশ করতে প্রধান গেট ও দরজা ভাঙতে হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে 27 জন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের অবৈধভাবে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী আটক ব্যক্তিরা 3 দিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধভাবে তাদের মালয়েশিয়ায় আনা হয়। একই সঙ্গে আরও 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যারা এই সিন্ডিকেটের সদস্য এবং ট্রানজিট ঘরের তদারককারী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তে জানা গেছে, সিন্ডিকেটটি 2025 সালের জানুয়ারি থেকে সক্রিয় রয়েছে। তারা তৃতীয় দেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় এনে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় এবং পরে ক্লান ভ্যালিতে এনে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেয়। প্রতি অভিবাসীর কাছ থেকে প্রায় 8,000 রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো। এ পর্যন্ত সিন্ডিকেটটি প্রায় 25 লাখ রিঙ্গিত অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আটক অভিবাসীদের বয়স 20 থেকে 49 বছরের মধ্যে। তাদের পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং মানব পাচার ও অভিবাসী পাচার বিরোধী আইন 2007 অনুযায়ী তদন্ত চলছে।